আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের দর্শক। আমি সাদ হাবিব সেতু রয়েছে আপনাদের সাথে। এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন ইকোনমিক রিপোর্টার ফোরাম ইআরএফের সাবেক সাধারণ সম্পাদক এম রাশেদুল ইসলাম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত প্রতিদিন চেম্বারের বা অর্থনীতিবিদদের সাথে কথা বলি। আপনার কাছ থেকে এদের বাইরের যে একটা তৃতীয় পক্ষ আমরা যেটাকে বলি সেটার একটা কমেন্টস আজকে আমরা শুনতে পারবো। দর্শকরাও অনেক প্রশ্ন রাখেন সাংবাদিকদের কাছ থেকে, কারণ তারা মনে করেন যে সাংবাদিকের কাছে অনেক খবর থাকে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে গতকাল নেতিবাচক দিয়ে শুরু করতে হচ্ছে, দেশের অর্থনীতির অবস্থা খুব যে ভালো সেখানে তো বলা যাচ্ছে না জ্বালানি সংকটের কারণে। সিপিডি কালকে একটা তথ্য দিয়েছে যে তারা দাবি করেছে 95টির মতো কারখানা বন্ধ হয়ে গেছে গত 6 মাসে, নতুন সরকারের 6 মাসে, এবং একটা পর্যালোচনা তারা করেছে এবং সেইখানে তারা বলেছে যে একটা প্রায় 70,000-এর কাছাকাছি 62,000 থেকে 68,000 মানুষ চাকরি হারিয়েছেন। আমরা আজকে বিজিএমির সাথে যোগাযোগ করেছি একুশে বিজনেস টিম, এবং আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে এই একই 6 মাসে প্রায় 40টির মতো কারখানা চালু হয়েছে, 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে, এবং বিজিএমির তালিকাভুক্ত 25টা কারখানা বন্ধ হয়ে গেছে। আসলে তৈরি পোশাক খাতকে নিয়ে আমরা যতটুকু উদ্বিগ্ন দেখতে পাচ্ছি, এই জ্বালানি সংকটের বাইরে এসে তার অবস্থান কেমন দেখছেন আপনি? দেখুন, বিজিএমই যে তথ্যটি দিয়েছে সেটা ডেফিনেটলি বিজিএমই যেহেতু গার্মেন্টস মালিকদের যে অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করে, তো তাদের সে তথ্য তো আমরা অবশ্যই মেনে নিচ্ছি। কিন্তু দেখেন, বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় আমাদের পোশাক খাতের এখন মূল অস্থিরতার জায়গাটি হচ্ছে যে গ্যাস বিদ্যুৎ মানে জ্বালানি সংকট। আপনি জানেন যে জ্বালানি ছাড়া তো আসলে একটা কারখানা চালানো সম্ভবই না। তো আমার মনে হয় যে এই যে জ্বালানি সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে নতুন যে সরকারটি 6 মাস পার করলো, এই সরকারের দায় আছে এমনটি বলবো না। এটি আপনি জানেন যে নিশ্চয়ই বৈশ্বিক বড় একটি চ্যালেঞ্জ এখন আমাদের সামনে রয়েছে, যে ইরান ক্রাইসিস, ইরান যুদ্ধের কারণে। আরেকটি বিষয় যে আপনি জানেন যে বিশেষ করে এলএনজি টার্মিনাল যেটি আসলে কারিগরি ত্রুটির কারণে কিন্তু আমরা গ্যাস সংকটে, তীব্র গ্যাস সংকটে ভুগছি। এটিও তো আসলে এই যে যেসব কারখানা বন্ধ হচ্ছে এটার একটা বড় কারণ। পাশাপাশি আমার মনে হয় বাংলাদেশের যারা এন্টারপ্রেনার, যারা উদ্যোক্তা, আমরা কিন্তু একটা জিনিস যে তাদের ভিতরে কিন্তু একটা মনোবল রয়েছে। দেখেন, গ্যাস মানে তীব্র গ্যাস সংকট বলেন বা জ্বালানি সংকটের মধ্যেও যে বিজিএমই যে তথ্য দিচ্ছে যে নতুন মানে কারখানা চালু হয়েছে, যে আমি ওভারঅল আমি বলছি যে নিশ্চয়ই মানে গত 6 মাসে যদি দেখেন, আর আমি বলবো যে এই যে সরকারের যে 6 মাস পার করলো, আপনি জানেন যে সরকার কিন্তু একটা কাঠামোগত সমস্যার ভিতর দিয়েই কিন্তু আসছে। দ্যাট মিনস আপনি যদি বলেন যে আমাদের 2024 সালের যে 5ই আগস্টের আগে যে একটা সরকার ছিল, সেই সরকারের সময় যে আপনি জানেন যে ব্যাংকিং খাত, বিশেষ করে ফাইন্যান্সিং যে জায়গাটা, সেই জায়গাটা একটা ভয়াবহ খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল। এর পাশাপাশি আপনার রিজার্ভ থেকে শুরু করে কিছু প্রবলেম ছিল, এবং এই যে জ্বালানি সংকটের বিষয়টা কিন্তু নতুন না, আসলে একটা দীর্ঘদিনের সংকটটা এখন মানে আমরা দেখছি যে একটু যেহেতু কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনালের এখন এটা তীব্র আকার ধারণ করেছে। ওভারঅল আমি বলবো যে মানে নতুন জব ক্রিয়েশন যেমন আছে, জব লস এটা ডেফিনেটলি আছে, কিন্তু এটা সরকার অস্বীকার করার উপায় নাই। আমি বলবো যে সিপিটি গতকাল যেমনটি বলেছে যে একটা সমন্বিত এই আপনার রিফর্মস যেটির কথা বলেছে, যে সংস্কার, যে সমন্বিত সংস্কার, এবং জ্বালানি সংকটের যে কথাটি বলা হচ্ছে মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব অল্প সময়ে আমরা এটার সমাধান করতে পারবো না, অল্প সময়ের সমাধান বিকল্প যতটা সম্ভব এটা করতে হবে। আমি মানে এটা ছাড়া কিন্তু সরকারের যে আপনি বলেন যে সরকার যে যদি একটা একাডেমিক আলোচনা করি, সরকার অনেক যদি দেখেন যে দরিদ্র মানুষের জন্য আমি বলছি যে ফ্যামিলি কার্ড সহ, তারপরে আপনার কৃষি ঋণ, কৃষক কার্ড যেটি আমরা বলা হচ্ছে ফ্যামিলি কার্ড সহ, এই যে আমি বলছি যে মানে দরিদ্র বান্ধব যে কর্মসূচিগুলো, কোনো কর্মসূচি কিন্তু আসলে আপনি সাকসেসফুল হবে না যদি আপনার এই জ্বালানি সংকটটা আমরা উত্তরণ না করতে পারি। এই জন্য সরকারকে আমরা বলবো যে এই জায়গাতে বিকল্প উৎস মানে সরকারকে সিরিয়াসলি দেখতে হবে। আচ্ছা, আমি একটু বলতেছি মানে আমাদের কাজ, সাংবাদিকের কাজ অবশ্যই সরকারের সমালোচনা করা, এবং সেটিতে আমি নিজেও গতকালও রিপোর্ট করেছি এই জ্বালানি সংকট নিয়ে, এবং বর্তমান বাস্তবতা আমি দেখিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এক ধরনের রিসেন্ট সময় কথা আসছে, যে কথাগুলো হচ্ছে যে একটু বেশি হার্শ হচ্ছে কিনা আমরা, এই কারণে
যে সিপিডি যে তথ্যটা দিয়েছে, আমি সিপিডি তথ্য ক্রস চেক করার মতো ক্যাপাবিলিটির এই মুহূর্তে হয়তো আমি এখনো পুরো রিপোর্টটা নিয়ে আমি হয়তো চট করে বলতে পারবো না, কিন্তু সিপিডি একটা নেগেটিভ পার্সপেক্টিভ দেখিয়েছে এবং এটা সরকারও স্বীকার করছে যে তার জব ক্রিয়েশন আগের থেকে একটু কমের অবস্থানে রয়েছে। কিন্তু এই যে একই সময়ে গ্রোথ হলো, সেই গ্রোথটাকে আপাতত যদি আমি না বলি তাহলে তো ইন্সপাইরেশনের গল্পটাও সামনে আসবে না। মানে আপনি বলছিলেন যে আমাদের ব্যবসায়ীদের মনোবল যথেষ্ট শক্তিশালী, এর কারণেই তারা সামনে এগিয়েছে। কিন্তু এই যে নতুন করে 40টি কারখানা চালু হলো, এই খবরটা কেন ঠিক সেইভাবে সামনে আসছে না? বা আমরা তো সবসময় চারিদিকে বলতেছি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু নতুন যারা চালু হচ্ছে তাদের এটা ডেফিনেটলি আমি বলবো যে সরকারের যে কমিউনিকেশন যে স্ট্র্যাটেজি, সেই জায়গায় আসলে এটাকে সামনে আনার দরকার ছিল। আমিও একজন বিজনেস জার্নালিস্ট হিসেবে মনে করি, কারণ আমরা কিন্তু আসলে এই জ্বালানি সংকটের সময় আমরা এক ধরনের কিন্তু হতাশা যে আসলে কি হচ্ছে অর্থনীতিতে। তো এটা ডেফিনেটলি কিন্তু একটা ভালো খবর, এবং এইটা আমার মনে হয় এই সরকারের এই জায়গাটা আমি বলবো যে একটা কমিউনিকেশন যে স্ট্র্যাটেজির জায়গাটা আমি মনে করি যে দুর্বলতা রয়েছে। এই জায়গাতে আরও মানে এই জায়গাগুলোকে সামনে আনার দরকার, এই পজিটিভ জিনিসগুলোকে। আর যেটি আমি একটু বলার চেষ্টা করেছিলাম যে সরকারের আমার মনে হয় ভালো, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে একটা জিনিস সাধুবাদ জানাই যে উনি কিন্তু দেখবেন পরপর গত 2-3 দিনে বলছে যে ইভেন প্রথম আলো পত্রিকাতে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন যে 2 বছরের ভিতরে আমরা জ্বালানির যে সমস্যা এটা হয়তো মানে আমরা রিকভার করতে পারবো না। সরকারের এই যে মানে আমি বলছি যে একটা সংকটকে মানে স্বীকার করে, এটা কিন্তু একটা ভালো জিনিস। আবার সংকটের যে দ্রুত সমাধানের পথ, এটাও কিন্তু সরকারকে দায়িত্ব রয়েছে। আচ্ছা, তাহলে এই যে 2 বছর ধরে যদি এরকম বলা হয়, মানে 2 বছর ধরে আমি যদি গ্যাস বিদ্যুতের যদি চটজলদি না পাই, আমার তো আমি বিদেশি বলছে যে মানে আমাদের যে ডিমান্ড, এটা নির্বিচ্ছিন্নভাবে এটাকে সাপ্লাই দেওয়াটা, সেটা আমরা সেই পর্যায়ে দিতে পারবো না। কিন্তু যদি এই বার্তাটা মাননীয় অর্থমন্ত্রী তিনি স্বীকার করেছেন, সেটা নিয়ে আমাদের কোনো, আমি তাকে দোষ দিচ্ছি না, কিন্তু একই সাথে যদি আমরা এই 2 বছরের অন্তর্বর্তী সময়টিতে আমরা কি করব তার যদি বিকল্প না আসে, আমি যদি বিদেশি বিনিয়োগ আশা করি, সেই বিনিয়োগ তো পাবো না। আমি তো দেশি বিনিয়োগও, মানে যদিও নতুন 40টি কারখানা হয়েছে, বাট বাস্তবত তো 65টা বন্ধ হয়েছে, মানে বন্ধ হওয়ার সংখ্যাই তো বেশি। তাহলে সেই হিসেবে এইটা এক ধরনের ভুল বার্তা দেয় কিনা, এবং যারা সরকারের সমালোচক রয়েছেন এইটা নিয়ে আরো বেশি স্পেকুলেশন ক্রিয়েট করে এটা আরো বেশি হতাশা বাতাসের সৃষ্টি করবে কিনা? আপনি যদি একভাবে দেখেন যে আসলে হতাশাও সৃষ্টি করে, আমিও এই আলোচনা শুনেছি যে গতকালই একজন ব্যবসায়ী বলছিলেন যে তার মানে কি আমি আগামী 2 বছর আর কোনো ইনভেস্টমেন্টে যাব না। মানুষ কিন্তু পুরো রিপোর্টটা পড়ে না, মানুষ ওই দুটো লাইনই দেখে। নতুন ইনভেস্টমেন্টে যাব না, কারণ মানে আমি যদি গ্যাস না পাই, বিদ্যুৎ না পাই, তাহলে তো আমি নতুন ইনভেস্টমেন্টে যাচ্ছি না। তো আমার মনে হয় সরকারের যে আমরা যেটা আগে কথা বলছিলাম, সরকারের যে এই যে বিদ্যুৎ জ্বালানি নিয়ে সরকারের যে টোটাল যে প্ল্যান, এটা কিন্তু জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী যেটি বলতে চেয়েছেন যে আমাদের যে গ্যাস বিদ্যুতের টোটাল জ্বালানির যে চাহিদা রয়েছে, আমাদের যে এক্সপেকটেশন রয়েছে যে আমরা আরো $10 বিলিয়ন হয়তো আগামী বছর বিনিয়োগ চাই, সেই আলোকে যে ডিমান্ড, সেই ডিমান্ডটি হয়তো আমরা ফুলফিল করতে পারবো না 2 বছরের মধ্যে। কিন্তু এইটা আমি বলছি যে এইটাকে কিন্তু সরকারের যে পরিকল্পনা, বিকল্প সরকার কি প্ল্যান করছে যে কিভাবে এই আপৎকালীন সময় আমরা কিভাবে হচ্ছে জ্বালানিটা সরবরাহ করবে, এইটা পরিকল্পনারও কিন্তু সামনে আনার দরকার। সিরিয়াসলি আপনি খুব দারুণ একটি মানে বিষয় উপস্থাপন করেছেন। জি, এবার একটু পরবর্তীতে যে সরকারের 6 মাস দেখছেন, সাংবাদিক হিসেবে দেখছেন, বিজনেস রিপোর্টার হিসেবে দেখছেন, এইটা আমার প্রথম প্রশ্ন ছিল, কিন্তু এটা আমি একটু সময় নিয়ে তারপরে প্রশ্নটা করলাম যে আপনি অর্থনীতি সাংবাদিকতার সাথে আমি যখন শুরু করেছি তখন আপনাকে আমরা সিনিয়র হিসেবে পেয়েছি, সুতরাং এখন কতটা দেখছেন অর্থনীতির পরিবেশ? যে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 5ই আগস্টের যে অ্যাসপিরেশন, তার সবচেয়ে বড় বিষয় ছিল যে এক ধরনের পরিবর্তন করা, মানে ঢেলে সাজানো, কিন্তু আমরা তো দেখি যে এস আলমের কিছু বিদ্যুৎ কেন্দ্রের টাকা ছাড় হয়ে যায়, আবার ডান দিক দিয়ে কেউ বের হয়ে যাচ্ছেন, কেউ আবার থেকে যাচ্ছেন, ঠিক বোঝা যাচ্ছে না কাকে কি কারণে ছাড়া হচ্ছে, টাকা রাখা হচ্ছে, ব্যবসার জন্য আসলে কার জন্য কতটুকু বিনিয়োগ দরকার, কাকে ছাড়া দরকার, সেইটারও তো একটা পরিষ্কার ধারণা থাকা দরকার ছিল, সেটা হচ্ছে না অনেক ক্ষেত্রেই অনেকে বলছেন। কিন্তু আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা? ধন্যবাদ। দেখুন, আসলে অর্থনীতি, কিন্তু আমি অর্থনীতির ছাত্র। অর্থনীতি হলো এমন একটা জিনিস, আপনি যদি এখানে অর্থনীতি যে একটা স্বাভাবিক নিয়মের মধ্যে দিয়ে চলে, ওখানে যদি কোনোভাবেই আপনার একটা সমস্যা তৈরি হয় বা কোথাও যদি, তাহলে কিন্তু পুরো অর্থনীতির উপরে এটার একটা ইম্প্যাক্ট তৈরি হয়। তো আমার মনে হয় প্রথমত হচ্ছে যে আমরা আপনি যেমন বলছিলেন যে এই জুলাই অভ্যুত্থানের যে ইয়েটা ছিল, মানে আকাঙ্ক্ষা ছিল, তো আসলে এক ধরনের ডেমোক্রেসি বলতে আমরা আর্থিক সেক্টরেও কিন্তু ডেমোক্রেসিটা চাই, যেটা ন্যায্য সেটা পাবে, যেটা চাই। দেখুন, সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। তবে ব্যাংক রেজুলেশন আইন যেটি, সেটা কিন্তু আপনি দেখেন যে এটার অনেক সমালোচনা, সরকার কিন্তু পরে এটাকে তো এটাকে কিন্তু আমি সাধুবাদ জানাবো। যে আরেকটা বিষয় দেখুন যে আপনি এস আলমের একটা প্রসঙ্গও যেমন
তুলছিলেন যে আসলে আপনি যদি দেখেন যে গত 16-17 বছর যে সরকার ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু আসলে বিশেষ করে আর্থিক সেক্টর এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। আমি যেটি বলছিলাম যে আর্থিক খাতে কিন্তু আসলে অর্থনীতি এমন, আপনি যদি কোথাও সমস্যা তৈরি করেন পুরো ইম্প্যাক্ট তৈরি হয়। তো ওই সময় যেটা হয়েছিল যে ব্যাংকিং সেক্টরে একদম নিয়মকানুন না মেনেই একটি ব্যাংক মানে একজন এসে দখল করে নিচ্ছে, মানে টোটাল যে এক ধরনের মাফিয়াতন্ত্র কারণে কিন্তু পুরো আমাদের ওই ব্যাংকিং সেক্টরটা একটা ধ্বংসের মুখোমুখি হয়ে গেছিল। সেই জায়গা থেকে যদি বলি এটা উত্তরণ কিন্তু হচ্ছে, মানে ইতিবাচক কিন্তু একটা ধারায় গেছে। আচ্ছা, এরপরে বিষয়টা হচ্ছে আপনি যদি দেখেন যে এই সরকারের সময় যে একটি বাজেট দেওয়া হয়েছে, বাজেটে যদি বলেন যেমন আপনি ট্যাক্সেশনের যে বিষয়টি বলা হয়েছে যে আগামী 3 বছর ট্যাক্সেশনের কি হবে সেটার কিন্তু একটা রূপরেখা দেওয়া হয়েছে, সময়সীমা ভেঙে দেওয়া হয়েছে। এটাও ভালো। আরেকটা জিনিস ভালো বলবো যে ডিরেগুলেশনের কথা যেটি বলা হচ্ছে, আমরা ডিরেগুলেশন দ্যাট মিনস কিন্তু যে ডেমোক্রেসির কথাটাই বলা হচ্ছে যে আপনি একজন ছোট ব্যবসায়ী যার ইনফ্লুয়েন্স করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করার সুযোগ নাই, সে তো সুবিধাটা পাচ্ছে না। ডিরেগুলেশনের আসলে মূল বিষয়টা তো সেইটাই। তো সেইটা সরকার বাজেটে আনছে এবং আমি বলবো যে সরকারের মানে যারা পলিসি লেভেল আছে তারাও কিন্তু এটা বলছে। আমি বলবো যে সরকারকে এই জিনিসটা কার্যকর করতে হবে, তাহলে সত্যিকার অর্থে আমরা ইতিবাচক যে ধারাটি হয়তো আমরা দেখতে পাবো। আপনার কাছে আমার আরো 3টা প্রশ্ন রয়েছে, করব কিন্তু একটা বিরতির সময় হলো। দর্শক, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার, ফিরবে একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসে, আমি সাহাদ হাবিবি সেতু। আমাদের সাথে আজকে দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য যোগ দিয়েছেন ইকোনমিক রিপোর্টার ফোরাম ERF এর সাবেক সাধারণ সম্পাদক SM রাশেদুল ইসলাম। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। রাশেদুল ইসলাম ভাই, আপনার কাছে আবারও আসছে। আপনি বিরতিতে যাওয়ার আগে আর্থিক খাতের ক্ষতিকর অবস্থার কথা বলছিলেন। তার একটা বড় জায়গা হচ্ছে 5 ব্যাংকের একীভূতকরণ, এবং আজকে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কথা বলেছেন, এবং সকালবেলা কেন্দ্রীয় ব্যাংক একটা সার্কুলার দিয়েছে যে তারা হেয়ার কাট থেকে সরে এসেছে। তারা আগেও তারা বলেছিল হেয়ার কাট তারা করবে না, এবং 1 তারিখ থেকে সামনের মাসে অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে যাদের আমানতকারী তারা আস্তে আস্তে তাদের অর্থ ফেরত নিতে পারবেন। এই পুরো প্রক্রিয়া অর্থনীতিবিদদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, টাকা লুটপাট করছে যারা, আমরা তাদেরকে চিনি, তাদের থেকে 1 পয়সাও নেওয়া হয়নি এখন পর্যন্ত। সম্পদ জব্দ হয়েছে কিন্তু তাদের সমস্ত প্রতিষ্ঠান তো ইনট্যাক্ট রয়েছে, সেটা আপনি বেক্সিমকো বলেন, এসালম বলেন, নাফা গ্রুপ বলেন, সবার সম্পদ ইনট্যাক্ট রয়েছে। এই টাকাটা মূলত আমরা দিলাম, মানে সাধারণ জনগণের টাকা দিয়ে এই টাকাটা দেওয়া হলো। সংকট হয়তো বা সমাধান হয়ে যাবে, কিন্তু এই যে একটা আপনার রাজস্ব চাপ সৃষ্টি হইল, সেই রাজস্ব চাপ মোকাবেলায় আপনি সরকারের কি পদক্ষেপ? আসলে দেখুন, এই যে সিনারিওটা এটা আমাদের দেশে নতুন, এটা আমরা সবসময় দেখেছি। আপনি জানেন যে যদি সোনালী ব্যাংকের কথাই বলেন, আপনি জানেন যে হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে আরো মেঘনা ব্যাংক না কোন ব্যাংক, এরকম কয়েকটি ব্যাংকের জানি এর আগেও কিন্তু এরকম 4,000-5,000 কোটি টাকা এরকম দেওয়া হয়েছে। ডেফিনেটলি এটা আমার জনগণের টাকা, সাধারণ মানুষের টাকা, ভ্যাট ট্যাক্সের টাকায়। এখন বিষয়টা হচ্ছে যে এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটি, এটার কিন্তু আবার যদি আরেকটি আসপেক্ট দেখেন যে যারা হচ্ছে এখানে ছোট আমানতকারী, 5 লাখ 10 লাখ টাকার আমানতকারী, তারা কিন্তু খুব ভয়াবহ রকম একটা কষ্টের মধ্যে দিন আবে। এবং আমি একজন সাংবাদিক হিসাবে, আমি যেহেতু বিজনেস জার্নালিজমে ছিলাম, আছি, অনেকে অনেক মানে আমানতকারী আমাদের সাথে যে ভাই একটু কোনো হেল্প করা যায় এরকম। এই যে আমার মনে হয় তাদের যে সমস্যাটা, এটাকেও সরকারের কিন্তু এটাও দেখতে হয়। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, আমার কাছে মনে হয় আমানতকারীদের বিষয়টা গুরুত্ব দিয়ে। তাও আমি বলবো কেন্দ্রীয় ব্যাংকের এই যে সিদ্ধান্তগুলো আমি সাধুবাদ জানাই। এর পাশাপাশি বলবো যে আমরা 5 আগস্টে যেটি আমরা আলোচনা করেছিলাম যে আকাঙ্ক্ষা, যেমন আমরা পলিটিক্যাল একজনের হয়তো, যেমন শেখ হাসিনার কথা যদি বলি, তার কিন্তু বিচার হচ্ছে, তার ফাঁসির কারাদণ্ড দেওয়া হয়েছে, রায় দেওয়া। আবার একই সাথে আমি বলবো যারা ফিনান্সিয়াল সেক্টরে এই ক্রাইমগুলো করেছে, এই ক্রাইমগুলোরও কিন্তু বিচার হতে হবে। ফিনান্সিয়াল সেক্টর কিন্তু এখন এটা না হলে এটা কিন্তু আমরা হয় কি, আমাদের দেশে যেটা হয় যে আমরা শুধু পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার কাজটি করি, বা আমাদের রাজনৈতিক দলগুলোর এই জায়গাগুলোতে যেভাবে ফোকাস থাকে, ইকোনমিক সেক্টরগুলো ওইভাবে ফোকাস থাকে না। আপনি মনে করেন যে একজন যদি একটা ব্যাংক থেকে 5,000 কোটি টাকা লুট করে নিয়ে যায়, এইটার কারণে কত মানুষ রাস্তায়, মানে তার কত মানুষের মানে আত্মহত্যা করার ঘটনা ঘটে, তাই না? তা আমি বলছি এই ক্রাইমটা কিন্তু পলিটিক্যাল ক্রাইমের চেয়ে কোনো অংশে কম না। এই জায়গাগুলোতে কিন্তু সরকারকে এই বিচারটা নিচ্ছে, মানে নিচ্ছে। আমি বলবো যে এর আগে
যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের একটা প্রচেষ্টা ছিল, কিন্তু ওই সরকার তো অল্প সময়ের ছিল। এখন যেহেতু নির্বাচিত এবং একটি শক্তিশালী সরকার, 200 বেশি আসনে জিতে আসা একটি সরকার, তো এইরকম একটা শক্তিশালী সরকারের কাছে আমরা কিন্তু এটি প্রত্যাশা করি। এবং এইগুলো যদি দৃষ্টান্ত দিতে হবে যে আগামীতে যাতে কেউ এই ধরনের ক্রাইমের সাথে জড়িত না হতে পারে। আচ্ছা, এক ধরনের কথা চলছিল, রিকনসিলিয়েশন তো রাজনীতির মাঠে, কিন্তু এক ধরনের কথা চলছিল যে বিনিয়োগ বাঁচাতে, দেশ বাঁচাতে বন্ধ কারখানা চালু করার ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছিল বাংলাদেশে। এখনো সেই ঐক্যমত্য রয়েছে। বিজিএমই থেকে 101টা প্রতিষ্ঠানের জন্য সুপারিশও করেছে যে এই প্রতিষ্ঠানগুলো চালু করা যায় মালিকানা কোনো একটা ব্যবস্থা করে প্রশাসক দিয়ে। কিন্তু ধরেন এই সুযোগে আবার তাদের যদি কেউ বের হয়ে যায় এবং যাদের বিরুদ্ধে এত হাজার হাজার কোটি টাকা, লাখ কোটিতে হিসাব করতে হয় কারো জন্য, কেউ ব্যাংক থেকে 2,84,000 কোটি টাকা সরিয়েছেন মাত্র 32,000 কোটি টাকার সম্পদ দেখিয়ে, তো 2.5 লাখ কোটি টাকা তিনি খেয়ে ফেলেছেন। এরকম মানুষ সাথে আরো অনেক মানুষ রয়েছেন। তারা যদি আবার কোনো কারণে এই ধরেন অর্থনীতি টিকিয়ে রাখতে তাদেরকে বের করার প্রয়োজন, এই যুক্তিতে যদি বের করা হয়, আমার ছোটবেলায় আমি রিপোর্ট করার সময় তোবা গার্মেন্টসকে আমি খুলে দিতে দেখেছি এবং উনি বিদেশ চলে গেছেন, ওই শ্রমিকটা টাকা পায় নাই, এটা হচ্ছে বাস্তবতা। তো যদি এরকমই হয়, আবারও একটা ঘটনা ঘটে যে কাউকে বের করলাম অর্থনীতির স্বার্থে, সেইটা কি কঠিন কোনো সংস্কার বা আমরা পরিবর্তন হইলাম সেই নজির রেখে যাবে, নাকি উল্টা তাদেরকে সুযোগ করে যেটা দেবে? আমি বলছিলাম যে আসলে ফিনান্সিয়াল সেক্টরে যারা ক্রাইম করলো তাদের বিচার হলো কিনা, এটা ডেফিনেটলি, এবং আমরা যারা অর্থনীতি নিয়ে কাজ করি, সাংবাদিকতা করি, আমরা এই জিনিসটাকে যেভাবে ফিল করি আসলে, কারণ আমরা যেহেতু আমাদের এক ধরনের এর ভিতরে এই আঙ্গিনাতেই আমরা চলাফেরা করি। তো আপনি যেটি বলেন, সরকারের এখানে 2টা সমস্যা তৈরি হয়েছে। একটি হচ্ছে যে জ্বালানি সংকট, নানাবিধ কারণ, এবং 5 আগস্টের আগে তো বাংলাদেশের মনে করেন যে আমাদের দেশে যেটা হয় যে ব্যবসায়ীদের মধ্যে খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা গ্রুপ থাকে যারা আসলে বড় বড় ইন্ডাস্ট্রি চালান। তো সেই জায়গাতে কিন্তু একটা অর্থনীতির একটা ধাক্কা লেগেছে। তো সরকার এখন অর্থনীতিটাকে আরো চাঙ্গা করার জন্য হয়তো এরকম একটা চিন্তা করছে, এটা অনেকটা বাধ্য হচ্ছে চিন্তা করতে। আবার কিন্তু আপনি যেটি বলছিলেন যে সুশাসনের কথা, গুড গভর্নেন্সের কথা, এবং আইনগত যদি এই জাজমেন্ট যদি না হয়, সেটা তো আসলে মানে আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হয়। তো আমার মনে হয় সরকারের একেবারে সংবিধান লঙ্ঘিত হয় এরকম কাজ করা ঠিক হবে না। কারণ হচ্ছে যদি আপনি বলেন যে 5 আগস্টের যে ঘটনা, যে আন্দোলন, সেটা তো আসলে শুধু যদি আপনি দেখেন যে সেটা ছিল কি যে বৈষম্যের বিরুদ্ধে ছিল, চাকরি বাকরির এর জন্য। এই বৈষম্যটা তো আর্থিক সেক্টরে আমরা যেটি বলছিলাম যে ডিরেগুলেশনের কথা বলতে গিয়ে দেখেন যে মানে যে ইনফ্লুয়েন্স করতে পারে সে ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু রিয়েলি যিনি এন্টারপ্রেনার, হয়তো যার 50 লাখ টাকা হলে ভালো একটা সে ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি, ছোটখাটো একটা প্রতিষ্ঠান চালাতে পারতো, সেখানে তো 100 মানুষের কর্মসংস্থান হতো। এইগুলো কিন্তু বাংলাদেশে হয়নি। যে ইনফ্লুয়েন্স করতে পারে সে ব্যাংক থেকে টাকা পাচ্ছে। তো এই মানে আমি বলছি যে এই যে বিচারিক যে ধরনের যে একটা সুশাসনের দৃষ্টান্ত, এটা কিন্তু উপস্থাপন করতে হবে, এবং আমরা তো ওই জায়গায় যেতে চাই না। আবার সরকারকে এটাও ভাবতে হচ্ছে, কিন্তু আমার মনে হয় ফাইনালি আমি যেটি বলছিলাম যে আইনগত বা সাংবিধানিক লঙ্ঘন যেন কোথাও না হয়। আমার মানুষের 5 আগস্টের এই যে ছাত্র জনতার যে লড়াই বলেন বা প্রাণ দেওয়া বলেন, এইগুলোর সাথে কোনো জায়গায় যেন আমি বলছি যে কোনো সাংঘর্ষিক অবস্থা না যায়। একদম শেষের দিকে রয়েছি, বলছিলেন যে সরকার যাতে সাংবিধানিকভাবে এভাবে কোনো সুযোগ না দেয়, কিন্তু যে সরকার যে বন্ধ কারখানা চালু করার ব্যাপার বা অর্থনীতিকে পুনর্জাগরণের জন্য 60,000 কোটি টাকার একটা স্কিম ঘোষণা করেছে, সেই স্কিম নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে প্রশ্ন এসেছে এবং অর্থনীতিবিদরা, ব্যবসায়ী চেম্বারের লোকজনও আমাদের স্টেজে এসে বলেছেন যে সরকারের উচিত একটা তালিকা করে প্রকাশ করে দেওয়া যায় কাকে কত টাকা দিয়েছি। আপনি কি এরকম কোনো বার্তা জানেন যে সেন্ট্রাল ব্যাংক এই টাকার একটা হিসাব দিবে জনসাধারণের সামনে, যে সে এই বার্তাটা এক্স্যাক্টলি আমি জানি না, আমি স্বীকার করছি। তবে আমার মনে হয় মোর স্বচ্ছতা, মানে আমি বলছি জবাবদিহিতা এবং স্বচ্ছতা থাকা যে কোনো জিনিসের ভালো। কারণ আপনি যদি আমি আগেও যেটি বলছিলাম যে সরকার কিন্তু একটু শক্তিশালী সরকার, আমি যদি স্বচ্ছতার সাথে কাজ করি, আমার জনগণ মেনে নেবে এটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইকোনমিক রিপোর্টার ফোরাম ERF এর সাবেক সাধারণ সম্পাদক SM রাশেদুল ইসলাম। সময় হলো একটা ছোট্ট বিরতি নিয়ে 2:30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসের আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।